আমি আফসানা সুমি। আজকে আমরা যে বইটি পড়ব বইটির নাম হচ্ছে মাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি শুরু করছি। এক কুঠির মাঠ। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওহে হরি, ভূষণ ও গোয়ালার দরুন কলা বাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সায়সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি ৬-৭ বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লি এর মধ্যে? নাও, এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁকিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে, তা কি আমি দেখেছি? নাও এবার এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। হঠাৎ হরিহরের ছেলেটি মহা উৎসাহে পাশের এক উলুখড়ের ঝোপের দিকে আঙুল তুলিয়া চিৎকার করিতে লাগিল। করিতে করিতে ছুটিয়া গেল। ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল বাবা, বড় বড় কান, ওই। তাহার বাবা পেছন হইতে ডাক দিয়া বলিল, উহু উহু উহু, কাটা কাটা কাটা। পরে তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করলে দেখছি তুমি। ১০০ বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না। ওই জন্যেই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার দিকে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তা আমি কি দেখেছি? শুয়োর টুয়োর হবে? নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে, তাই। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, এ কথা সে কখনোই ভাবে নাই। খরগোশ জীবন্ত? একেবারে তোমার সামনে লাফাইয়া পালায়? ছবি না, কাচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাট গাছ, বৈচি গাছের ঝোপে, জলমাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল? বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। নদীর ধারের বাবলা ও জিওল গাছের আড়ালে একটা বড় ইটের পাজার মতো জিনিস নজরে পড়ে। ওটা পুরনো কালের নীলকুঠির জালঘরের ভগ্নাবশেষ। সেখানে নীলকুঠির আমলে এই নিশ্চিন্দিপুর বেঙ্গল ইন্ডিগো কনসার্নের হেড কুঠি ছিল। এ অঞ্চলে 14টা কুঠির উপর নিশ্চিন্দিপুর কুঠির ম্যানেজার জন লারমার দৌর্দণ্ড প্রতাপে রাজত্ব করিত। এখন কুঠির ভাঙা চৌবাচ্চা ঘর, জাল ঘর, সাহেবের কুঠি, আপিস জঙ্গলাকীর্ণ ইটের স্তূপে পরিণত হইয়াছে। সে প্রবল প্রতাপ লারমার সাহেবের নামে একসময় এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খাইত। আজকাল 2-1 জন অতিবৃদ্ধ ছাড়া সে লোকের নাম কেহ জানে পর্যন্ত না। মাছের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাছের উত্তর অংশের জমিতে শাকালুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সে গল্প করিতে লাগিলেন। একজন বলিল, কুঠির ইটগুলো নাকি বিক্রি হবে শুনছিলাম। নবাবগঞ্জের মতিদা নাকি দরদস্তুর করছে। মতিদার কথায় সে ব্যক্তি সামান্য অবস্থা হইতে কিরূপ ধনবান হইয়াছে সে কথা আসিয়া পড়িল। ক্রমে ক্রমে
তাহা হইতে বর্তমানকালের দুর্মূল্যতা, আশারুর বাজারে কুঞ্জুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ আবশ্যকীয় সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো এখন বাবলা গাছে এক্ষুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। হরিহর বলিল, কুচি কুচি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুচি দেখেছ? নদীর ধারের অনেকটা জুড়িয়া সেকালের কুচিটা, যেখানে প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূর আসিয়াছে। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা, বড়জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। কেবল একদিন তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছা দেখিতে পাওয়া কুঠির জাল ঘরটার দিকে চাহিয়া দেখিত। আঙ্গুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আবার পাড়া কত লোকের মুখে কুঠি মাছের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাছের পর এদিকে বুঝি মায়ের মুখের সেই রূপকথার রাজ্য। শ্যামলঙ্কার দেশের ব্যঙ্গমা ব্যঙ্গমের গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়, ওধারে আর মানুষের বাস নাই। জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতেই অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারে একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হা হা, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরোচ্ছি না বলে দিলাম, এক্ষুনি হাত চুলকে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, না, তা তুমি শুনবেই না। হাত চুলকোবে কেন বাবা? হাত চুলকোবে, বিষ। আলকুশিতে কি হাত দেয় বাবা? শুয়ো ফুটে বিড়ি করে জ্বলবে এক্ষুনি। তখন তুমি চিৎকার শুরু করবে। হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে আয় ওদিকে আয়, সামলে রাখতে পারি নে। আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়ে বলিল, কুচির মাঠ দেখব। কেমন হলো তো কুচির মাঠ দেখা? 2. আমের কুশি। সকালবেলা 8টা কি 9টা। হরিহরের পুত্র আপন মনের রোয়াকে বসিয়া খেলা করিতেছে। এমন সময়ে তাহার দিদি দুর্গা উঠোনের কাঁঠালতলা হইতে ডাকিল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত। দুর্গার বয়স 11 বছর হবে। দুর্গার বয়স 10-11 বৎসর হইল। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো, অতটা ফর্সা নয়, একটু চাপা। হাতে কাচের চুড়ি, পরনে ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, বাতাসে উড়িতেছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলি বেশ ডাগর ডাগর। অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল, বলিল, কি রে? দুর্গার হাতে একটা নারিকেলের মালা। সেটা সে নিচু করিয়া দেখাইল। কতকগুলি কচি আম কাটা। সুর নিচু করিয়া বলিল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়া বলিল, দুর্গা চুপি চুপি বলিল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাবো। অপু আহ্লাদের সহিত বলিয়া উঠিল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলিল, পটলিদের বাগানে সিঁদুর কৌটোর তলায় পড়েছিল, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চাহিয়া বলিল, তেলের ভার ছুলে মা মারবে যে, আমার কাপড় যে বাসি। তুই যা না শিগগির করে, মা আসতে এখনও ঢের দেরি, খাড় কাচতে গিয়েছে, দেখবি, শিগগির যা।
অপু বলিল, নারকলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসবো। তুই খিড়কি দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলিল, তেল যেন মেঝেতে ঢালিস নে, সাবধানে নিবি, নইলে মা টের পাবে। তুই তো একটা ভাবা ছেলে। অপু বাড়ির মধ্যে হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তাহার হাত হইতে মালা লইয়া আমগুলি বেশ করিয়া মাখিল। বলিল, নে হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? অতগুলো বুঝি হলো? এই তো ভারী বেশি। যা, আচ্ছা নে আর দুখানা। বাহ, দেখতে বেশ হয়েছে রে। এই লঙ্কা আনতে পারিস? একটা লঙ্কা আনতে পারিস? আর একখানা দেবো তাহলে। লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপরে রেখে দেয়, আমি যে নাগাল পাই নে। তবে থাকবে, যা, আবার ওবেলা আনবো। এখন পটলিদের ডোবার ধারের আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় ঝরে পড়ে। খিড়কি দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইল এবং একটু পরেই সর্বজয়ের গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলিল, মা ডাকছে, যা দেখে আয়। ওখানে খেয়ে যা। মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেল। মায়ের ডাক আর একবার কানে গেলেও দুর্গার এখন উত্তর দিবার সুযোগ নেই। মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলি খাইতে লাগিল। পরে এখনও অনেক অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সারিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলি গোগ্রাসে গিলিতে লাগিল। অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দোষ সম্বন্ধে সচেতনতা সূচক হাসি হাসিল। দুর্গা খালি মালাটা এক টান মারিয়া ভ্যারেন্ডাকচার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের মধ্যে ছুড়িয়া দিল। ভাইয়ের দিকে চাহিয়া বলিল, মুখটা মুছে ফেল না বাদর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলিল, কি মা, কোথায় বেরোনো হয়েছিল শুনি? একলা নিজে কতদিন যাব? সকাল থেকে খাড় কেচে গা গতর ব্যথা হয়ে গেল। একটুখানি কুটো গাছটা ভেঙে দুখানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টোটো টাকলা সেদে বেড়াচ্ছেন। সে বাদর কোথায় গেল? অপু আসিয়া বলিল, মা খিদে পেয়েছে। রোসো, একটুখানি দাঁড়াও বাপু, একটুখানি হাত জিরোতে দাও। তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা হাঁক পারছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরে দাওয়ায় বটি পাতিয়া শশা কাটিতে বসিল। অপু কাছে আসিয়া বসিয়া পড়িল। বলিল, মা একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলিল, চাল ভাজা আর নেই মা? অপু খাইতে খাইতে বলিল, চিবানো যায় না। আম খেয়ে দাঁত টকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখ টেপায় বাধা পাইয়া তাহার কথা অর্ধপথেই বন্ধ হইয়া গেল। তাহার মা জিজ্ঞাসা করিল, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করিতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে চাহিল। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলিল, তুই ফের এখন বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলিল, ওকে জিজ্ঞেস করো না। আমি এই তো এখন কাঁঠাল তলায় দাঁড়িয়ে। তুমি যখন ডাকলে তখন তো স্বর্ণ গোয়ালি গাই দুহিতে আসায় কথাটা চাপা পড়িয়া গেল। তাহার মা বলিল, যা বাছুরটা ধরগে যা, ডেকে সারা হলো, কমলে বাছুর। ও শূন্য, এত বেলা করে এলে কি বাঁচে? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপুও দুধ দোয়া দেখিতে গেল। সে বাহির উঠোনে পা দিতেই দুর্গা তাহার পিঠে দুম করিয়া নির্ঘাত এক কিল বসাইয়া দিয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ভেঙাইয়া কহিল, আম খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেও, ছাই দেব। ওবেলায় পটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জারাবো, এত বড় বড় গুটি হয়েছে।
মিষ্টি যেন গুড়, দেবো তোমায়, খেয়েও এখন। হাবা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে। দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়া বাড়ি ফিরিল। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাটিতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করিল, অপুকে দেখছি নে? সর্বজয়া বলিল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুর্গা বুঝি? সেই খেয়ে বেরিয়েছে। সে বাড়ি থাকে কখনো? দুটো খাওয়ার সঙ্গে যা সম্পর্ক। আবার সেই খিদে পেলে তবে আসবে। কোথায় কার বাগানে কার জামতলায় ঘুরছে এই 34 মাসের রোদ্রিরে। ফের দেখো না, এই জ্বরে পড়লো বলে। অত বড় মেয়ে, বলে বোঝাবো কত? কথা শোনে না, কানে নেয়। 3. গ্রীষ্ম দুপুর। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা দিয়ে রোয়াক হইতে দেখা যায়। অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত। যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয়। কোন দেশ এ তাহার ঠিক ধারণা হইত না। কোথায় যেন কোথাকার দেশ। মার মুখে ওইসব রাজার দেশের রাজপুত্রদের কথাই সে শোনে। অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দের ভাবের সৃষ্টি করিত। নীল রঙের আকাশটা অনেক দূর, ঘুড়িটা কুঠির মাঠটা অনেক দূর। সে বুঝাইতে পারিত না, বলিতে পারিত না কাহাকেও। কিন্তু এসব কথায় তাহার মন যেন কোথায় উড়িয়া চলিয়া যাইত। এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা তাহার মনকে অত্যন্ত চাপিয়া তাহাকে যেন কোথায় লইয়া ফেলিয়াছে। ঠিক সেই সময়ে মায়ের জন্য তাহার মন কেমন করিয়া উঠিত। যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই। অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল করিয়া উঠিত। কতবার যে এরকম হইয়াছে। আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে। ক্রমে ছোট্ট 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 হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পেছনে ফেলিয়া দূর আকাশে ক্রমে মিলাইয়া যাইতেছে। চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত, অমনি সে চোখ নামাইয়া লইয়া বাহির বাটি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরতে মাকে জড়িয়া ধরিত। মা বলিত, দেখো দেখো ছেলের কাণ্ড, ছাড় ছাড়, দেখছিস শকরি হাত। ছাড়ো মানিক আমার, সোনা আমার, তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি। তুমি যে চিংড়ি মাছ ভালোবাসো। হ্যাঁ, দুষ্টুমি করো না, ছাড়ো। আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল ডাকিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখের মহাভারতের, বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে সে তন্ময় হইয়া যাইত। গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরে সেই অশ্বত্থ গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে। আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে। রোজই তোলে, রোজই তোলে। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে। ইহার অভাব পূরণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রস্বরূপ হাতে লইয়া সে বাড়ির পেছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে। তারপর দ্রন্ত একেবারে 10 বাণ ছুড়লেন। অর্জুন করলেন কি, একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর সে কি যুদ্ধ! বাণের চোটে চারিদিকে অন্ধকার হয়ে গেল। চারদিকে অর্জুন করলেন কি, ঢাল এবং তরোয়াল আর নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন। পরে এই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে। আর কিছু দেখা গেল না। গ্রীষ্মকালের দিনটা বৈশাখের মাঝামাঝি। নীলমণি রায়ের
ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণগুরু বড় বিপদে পড়িয়াছিলেন। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে। গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র। কুরু সৈন্য দলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শ্যাওড়া বনের ওদিক হইতে হঠাৎ কে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কি রে অপু? অপু চমকিয়া উঠিয়া আকর্ণ টানা জ্যাকে হঠাৎ ছাড়িয়া দিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। অপু চাহিতেই বলিল, হ্যাঁ রে পাগলা, আপন মনে কি বকছিস বিড়বিড় করে, আর হাত পা নাড়ছিস? পরে সে ছুটিয়া আসিয়া সস্নেহে ভাইয়ের কচি গালে চুমু খাইয়া বলিল, পাগল কোথাকার একটা পাগল, কি বকছিলি রে আপন মনে? অপু লজ্জিত মুখে বারবার বলিতে লাগিল, যা বকছিলাম বুঝি, আচ্ছা যা। অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল, আয় আমার সঙ্গে। পরে সে অপুর হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল। খানিক দূর গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল, দেখেছিস কত নোনা পেকেছে, এখন কি করে পারা যায় বল দেখি? অপু বলিল, ও অনেক রে দিদি, একটা কঞ্চি দিয়ে পারা যায় না? দুর্গা বলিল, তুই এক কাজ কর, ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকশিটা নিয়ে আয় দেখি, আকশি দিয়ে টান দিলে পড়ে যাবে, দেখিস এখন। অপু বলিল, তুই এখানে দাঁড়া দিদি, আমি আনছি। অপু আকশি আনিলে দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও 4-5টার বেশি ফল পাড়িতে পারিল না। খুব উঁচু গাছ, সর্বোচ্চ ডালে যে ফল আছে তাহা দুর্গা আকশি দিয়া নাগালও পাইল না। পরে সে বলিল, চল আজ এইগুলা নিয়েই যাই, নাইবার বেলায় মাকে সঙ্গে আনবো, মার হাতে ঠিক নাগাল আসবে। দে নোনাগুলো আমার কাছে দে, তুই আকশিটা নে। নোলক পড়বি? একটা নিচু ঝোপের মাথায় ওরকলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল। বলিল, এদিকে সরে আয়, নোলক পরিয়ে দিই। তাহার দিদি ওরকলমি ফুলের নোলক পরিতে ভালোবাসে। বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায়ই খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে। অপু কিন্তু মনে মনে নোলক পরা পছন্দ করে না। তাহার ইচ্ছা হইল, বলে নোলক তাহার দরকার নেই। তবে দিদির ভয় সে কিছু বলিল না। দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নেই, কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা, জামটা, নোনাটা, আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায়। এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের খাইতে নিষেধ আছে। কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না। দুর্গা একটা কুড়ি ভাঙিয়া সাদা জলের মতো সে যে আঠা বাহির হইল, তাহার সাহায্যে অপুর নাকের কুড়িটি আটিয়া দিল, নিজেও একটা পড়িল। পরে ভাইয়ের চিবুকে হাত দিয়া নিজের দিকে ভালো করিয়া ফিরিয়া বলিল, দেখি কেমন দেখাচ্ছে? আহ, বেশ হয়েছে, চল মাকে দেখাই গে। অপু লজ্জিত মুখে বলিল, না দিদি, চল না, খুলে ফেলিস নে যেন, বেশ হয়েছে। বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল। সর্বজয়া রাঁধিতেছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল, কোথায় পেলি রে? দুর্গা বলিল, ওই লিচু জঙ্গলে, অনেক আছে, কাল গিয়ে তুমি পারবে মা, এমন পাকা একেবারে সিঁদুরের মতো রাঙা। সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল, দেখো মা। অপু নোলক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে। সর্বজয়া হাসিয়া বলিল, ও মা, এ আবার কে রে? কে, চিনতে পারছি না তো। অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল। বলিল, ওই দিদি পরিয়ে দিয়েছে। দুর্গা হঠাৎ বলিয়া উঠিল, চল রে অপু, ওই কোথায় ডুগডুগি বাজছে, চল, বাদর খেলাতে এসেছি ঠিক, শিগগির আয়। আগে আগে দুর্গা ও তাহার পেছনে পেছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল। সম্মুখের পথ বাহিয়া বাদর নয়, ও পাড়ায় চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে।
চিনিবাস হরিহর রায়ের দুয়ার দিয়া গেলেও এবারই ঢুকিল না, কারণ সে জানে এবাড়ির লোক কখনো কিছু কেনে না। তবু দুর্গা অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল, চাই নাকি? অপু দিদির মুখের দিকে চাহিল। দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল, না। চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার চাঙারি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে 5-6টা গোলা আছে। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী এ সংসারের কর্ত্রী। সেজ বউয়ের বয়স 40-এর উপর হইবে। অত্যন্ত কড়া মেজাজের মানুষ। এই বলিয়া তাহার বেশ খ্যাতি আছে। সেজ বউ একখানা মাজা পিতলের সরায় বসিয়া চিনিবাসের নিকট হইতে মুরকি, সন্দেশ, বাতাসা, দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলেমেয়েও তাহার নিজের ছেলে সুনীল সেইখানে দাঁড়াইয়াছিল। তাহাদের জন্য খাবার কিনিলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পেছন পেছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজ বউ নিজের ছেলে সুনীলের কাছে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বললেন, যাও না, রোয়াকে উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস, মুখ থেকে ফেলে এটো করে বসবে। চিনিবাস চাঙারি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি কে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতেই সেজ বউ মুখ ঘুরিয়া বলিয়া উঠিলেন, দেখতে পারি না বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব। নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খেগে না। তা না, লোকের দৌড়, যেমন মা তেমনি ছা। ইহাদের বাড়ির বাহির হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল, চিনিবাসের ভারী তো খাবার, বাবার কাছ থেকে দেখিস, রথের সময় 4টে পয়সা নেব। তুই দুটো আমি দুটো, তুই আমি মুরগি কিনে খাবো। খানিকটা পরে ভাবিয়া অপু জিজ্ঞেস করিল, রথের আর কতদিন আছে রে দিদি? আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ।